সুপ্রিয় দর্শক, বিডি আর্কাইভের আজকের আয়োজন সমসাময়িকে আপনাদের সবাইকে স্বাগতম। বিডি আর্কাইভের আজকের পর্বের আলোচ্য বিষয় হচ্ছে বিগত কিছুদিনের ঘটে যাওয়া ঘটনা এবং তার সার্বিক বিশ্লেষণ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। জি আরিফ, আপনি আমরা একটু 5 আগস্টের ব্যাপারে কথা বলতে চাই। 5 আগস্ট বা শিক্ষার্থীদের দৃষ্টিতে যেটা এখন 36শে জুলাই। সো এই দিন আপনি কোথায় ছিলেন? আমি বলছি তার আগে একটা কথা বলে রাখি কি আমাদের আন্দোলনটা মূলত মনে হচ্ছে 20 থেকে, দ্বিতীয়ত হচ্ছে 16 তারিখে যেদিন আমরা যেদিন শহীদ মিনারে হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে যে আমার বাসা রংপুরে, আমাদের বাসা পাশাপাশি উপজেলায় আর কি, যে সাইডের। সো বলে যে হচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী মারা গেছে, কিন্তু এই ভিডিও যেভাবে করে মারা গেছে মানে একদম বুক পাতিয়ে দিয়েছে বা সামনে দাঁড়ায় গেছে, এগুলো আমরা তখন জানতাম না শহীদ মিনারে, আমাদের কাছে তো নেট ছিল না সেদিন। না। তো এইটা এইটা ছিল হচ্ছে মূলত আন্দোলনকে মানে একদম বিস্ফোরিত জায়গায় নেওয়া, ঠিক আছে, এরকম একটা সবচেয়ে পর্যায়ে, টার্নিং ঠিক আছে। পয়েন্ট, এটা সবচেয়ে আন্দোলনটা গুরুত্বপূর্ণ ছড়িয়ে পয়েন্ট। পড়ছে ওই 20 থেকে, মানে পুরো বাংলাদেশে, এবং হ্যাঁ। পুরো বাংলাদেশ উত্তপ্ত হয়েছে সাইদের বিষয় থেকে। এখন হচ্ছে 5 তারিখে, যে 5 তারিখে মূলত হচ্ছে আমি ছিলাম পাশেই আজিমপুরের দিকে আর কি, আমরা কয়েকজন একসাথে ছিলাম আর কি। তো 5 তারিখের ঘটনা হচ্ছে এরকম যে সকালে আমাদের ভাইরা বলে যে আমরা যেন শাহবাগের দায়িত্বে থাকি এবং শাহবাগ যেন দখল নেওয়ার চেষ্টা করি, যেহেতু শাহবাগ হচ্ছে আমাদের মূল পয়েন্ট এবং আন্দোলনের মূল কেন্দ্র ছিল সেই দিনে 5 তারিখে, যে শাহবাগে আমাদের সবাই সমবেত হবে। কারফিউর কারণে আমরা আসলে কোথাও যাইতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। মানে আমরা যে বাসা থেকে বের হয়ে একটু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সেনাবাহিনী ছিল, হ্যাঁ। তো সেনাবাহিনী আমাদেরকে জিজ্ঞাসা করতেছে কোথায় যাওয়া হচ্ছে, কি অবস্থা। তো আমরা মানে এক এক সময় একটা কারণ দেখাচ্ছিলাম যে আমরা এখানে যাচ্ছি, আমাদের সামনে বাসা আছে, আমাদের ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, একটু ইমার্জেন্সি দরকার আছে, এগুলো বলে বলে আমাদেরকে, আমরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে রিক্সা নিয়ে, তারপর হচ্ছে শাহবাগের দিকে যাই, শাহবাগে আমাদেরকে ঢুকতে দেয় না এদিক থেকে। তাহলে আমরা বুঝলাম যে এখানে মানে থাকতে পারবো না বা ঢুকতে দেবে না শাহবাগের থানার সামনে। পরে আমরা কি করলাম, ঘুরে ঘুরে আবার এই যে পলাশি দিয়ে, ওই নীলক্ষেত দিয়ে আবার চলে গেলাম। তখন গিয়ে আমাদেরকে প্রায় রাস্তায় মানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তো ইয়া ছিল, ওই যে সেনাবাহিনী চেক করতেছিল কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি অবস্থা। রুমে যেতে বলতেছে, রুমে থাকতে বলতেছে, বাসা থাকতে বলতেছে, এবং ইভেন মসজিদের মাইকে ঢাকায় প্রায় আমাদের শাহবাগের আশেপাশে যে মসজিদ গুলো ছিল প্রত্যেকটা মসজিদেই বলা হচ্ছিল যে হচ্ছে আমরা যেন ঘরে থাকি, এরকম প্রচারণা চালানো হচ্ছিল। এবং ওয়ান সিঙ্গেল পার্সন যে রাস্তায় নামবে এরকম কোনো পরিস্থিতি সেদিন ছিল না আমাদের শাহবাগের আশেপাশে। কেন বলি, আমরা প্রথম হচ্ছে পরিবাগ দিয়ে ওই শহীদ মিনার বা হচ্ছে ওইদিকে যাইতে চাই, কারণ হচ্ছে ওইদিকে তখনও হামলা চলতেছিল এবং তখনও হচ্ছে পুলিশ মানে অগণিত বুলেট ছুলেছে এবং প্রায় 10-12 জন মারা গেছে সেই দিন হচ্ছে ওই ইয়াতে। সো আমরা ওদিক দিয়ে পরিবাগ হয়ে ওই দিক দিয়ে আবার যাইতে চাচ্ছিলাম, কিন্তু আমাদের এক ভাই ফোন দেয় যে আমরা আসলে শাহবাগে থাকবো। পরে আমরা আবার পরিবাগ দিয়ে ভিতর দিয়ে এসে এই পিজির যে গেট আছে এখানে আসি আর কি, পিজির একটা ওই মাঝখান দিয়ে একটা গেট আছে, বহির্বিভাগের যে গেটটা আছে ওইখানে এসে আমরা দেখি যে আসলে মানে শাহবাগে, যে আমরা ভাবছিলাম যে লোক সংখ্যা হয়তো চলে আসছে, কিন্তু শাহবাগে শুধুমাত্র সংবাদকর্মী ছাড়া 20-25 জন হবে, এরা ছাড়া, সংবাদকর্মী যারা আপনাদের মিডিয়ার যারা লোক আছে এরা ছাড়া, আর সেনাবাহিনী ছাড়া কেউ নেই, হ্যাঁ। এমনিতে শুরুর হচ্ছে এই দিকে পিজির যে সকালবেলা ভিতরে 10 জন। সংবাদকর্মীদেরকে ঢুকতে দেওয়া হয় না, আমি গেছিলাম তখন আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, পরে কয়েকজনকে ঢুকতে দেওয়া হয়েছে আর কি আচ্ছা শাহবাগে। আচ্ছা, আমি যখন গিয়েছিলাম 10টার দিকে হুম। তখন ঢুকতে দেওয়া হয়েছিল, এবং আমরা নিজেও গাই। যাওয়ার পরে দেখি যে আমি আসলে এদিকে মানে আমাদের যে এখানে একটা মানে সমাবেশ হবে বা আমরা যে সমবেত হব এরকম কোনো মানে লক্ষণই ছিল না। আমি যখন গেছি আমরা তো হতাশ, যাওয়ার পরে মানে বিদ্যুৎ থেকে ভেঙে পড়তেছিলাম, একটা ভাই চলে আসছে। পরে আমরা যখন ওই শাহবাগে আস্তে আস্তে আগাই, 3 জন, আমি সহ সমন্বয়ক হচ্ছে আমাদের জুবাইর ভাই, এবি জুবাইর ভাই, এবং হচ্ছে আবিদ হাসান রাফি ভাই, এই 3 জন আমরা যাই। যাওয়ার পরে আমরা আমাদের আরো যারা ভাইরা ছিল তারা সবাই চলে আসে, অনেকে 5-7 জন, কিন্তু মানে 20 জন যে একত্রিত একসাথে হবে এরকম কোনো অবস্থা ছিল না। পরে আমরা কি করলাম যে আমি নিজে গিয়ে ওই যারা সংবাদকর্মী ছিল বা প্রেসের লোক ছিল সবাইকে কানে কানে বললাম, হ্যাঁ, যেহেতু আমিও ওই যে মানে একজন গেলে সেভাবে আটকাচ্ছে না, মানে একজন গেলে যে জিজ্ঞেস করবে তখন ওইভাবে আটকাচ্ছে না, মানে শাহবাগে যেহেতু মিডিয়া কর্মী আছে, মিডিয়া কর্মীদের সাথে আমি মনে করছি মিডিয়া কর্মী, এটা মনে করে আমাকে কিছু বলেনি। আমি শাহবাগের মাঝখানে গিয়ে যারা মিডিয়া কর্মী ছিল, ইন্টারন্যাশনাল 2-1টা ছিল, তারপর হচ্ছে আরো কয়েকটা বাংলাদেশের নিউজ চ্যানেল ছিল, অনেক কয়েকটা প্রায় 15-20 জনের মতো হবে এরকম। সো প্রত্যেকে কানে কানে বললাম যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছি, আমরা হচ্ছে কেন্দ্রীয় দায়িত্বে আছি, আপনারা আসেন, আমরা একটা প্রেস ব্রিফিং করতে চাই। পরে আমরা প্রেস ব্রিফিং করি এবং সেটা অনেক টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয় লাইভে, এবং আমরা সেখানে কথা বলি। কথা বলার পরে কথা বলা শেষ, তার 15-20 মিনিট পরে আমরা চিহ্নিত হয়ে যাই। প্রত্যেক সেনাবাহিনী আমাদেরকে যারা কর্মী আছে বা সৈনিক আছে বা যারা অফিসার আছে সবাই আমাদেরকে চিনে, 3 জনকে, যে আমরা প্রেস ব্রিফিং করছি, আমাদেরকে এখানে থাকতে দিবে না। পরে আমাদেরকে বলে আপনারা ওইদিকে যান, আপনাদের এখানে থাকতে দেওয়া হবে না। পরে আমরা বলি না, আমরা এখানে আছি, সমস্যা নাই। ওনারা কি আমাদেরকে তেমন প্রেশার ক্রিয়েট করে না, যারা সত্য কথা, শাহবাগে আমাদের উপর তেমন প্রেশার ক্রিয়েট করেনি। পরবর্তীতে হঠাৎ করে দেখি যে পিজির যে গেটটা আছে বহির্বিভাগের ওখানে স্লোগান হচ্ছে, আমরা তো অবাক হয়ে গেছি, কারণ এখনই দেখলাম কেউ নেই, হঠাৎ করে স্লোগান। পরে আমরা দৌড় দিয়ে গেছি এবং সেনাবাহিনী সবাই একদম মানে ওই
যে মানে যুদ্ধের মুড, ওই মুডে একদম আগাচ্ছে একদম পুরো 30-40 জনে এভাবে একজন অফিসারের নেতৃত্বে। আমরা তো ভয় খেয়ে গেছি যে এখানে কিছু হলে তো একটা মানে আমাদের একটা দায়বদ্ধতা আছে। পরে আমরা গিয়ে তাদেরকে বললাম যে আসলে আপনারা থাকেন, আমরা এখন যেহেতু 15-20 জন হয়েছে, 15-20 জন নিয়ে আসলে শাহবাগে যাওয়া এটা আসলে কোনো ক্রমেই সম্ভব না। আমাদের প্ল্যান আছে, আমাদের প্ল্যান অনুযায়ী আমরা প্ল্যান বাস্তবায়ন করবো। আমাদের প্ল্যানটা ছিল এরকম যে আমরা আস্তে আস্তে বহির্বিভাগের যে গলিটা ছিল অনেক বড় কিন্তু ওইদিকে, সো ওদেরকে একদম ওই পুরোটা ভর্তি হয়ে গেলে একদম যখন 500 বা 1000 মানুষ হয়ে যাবে আস্তে 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 আস্তে, তখন আমরা এখানে আর কি সবাইকে একসাথে বের হবো। এরকম প্ল্যান থেকে যখন হচ্ছে এই সেনাবাহিনী যারা ছিল স্লোগান দেওয়ার কারণে সেনাবাহিনী চলে আসছে বহির্বিভাগের এখানে এসে মানে ছত্রভঙ্গ করার চেষ্টা করে, যারা যে 15-20 জন আছে এদেরকে ছত্রভঙ্গ করে এখান থেকে মানে থাকতে দিবেন এরকম একটা উনি চেষ্টা করতেছে ওনারা। পরে কথা বললাম যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা কেন্দ্রীয় দায়িত্বে আছে, আমরা যথেষ্ট চেষ্টা করবো যেন রাস্তায় কেউ না নামে। আমরা তাদের কাছে ওয়াদা নেই যে আমরা আমাদের কেউ রাস্তায় নামবে না এবং ওনাদের কেউ হচ্ছে আমাদের এই বহির্বিভাগের যে গলি আছে এখানে আসবে না। সেই দিন ম্যানেজ করতে অনেক কষ্ট হয়, কারণ যারা মানে অনেকে আসলে আমি দেখেছি যারা বাড্ডা উত্তরা থেকে যেমনি হোক ওই মানে মানুষের স্পিড দেখেন কতটা, যে উত্তরা থেকে মানে সকাল 11টার দিকে তখন উত্তরা বাড্ডা তারপর হচ্ছে অন্য অন্য জায়গা থেকে ওই পিজির বহির্বিভাগের এখানে যাত্রাবাড়ি থেকেও একটা বড় মিছিল এসেছিল, হ্যাঁ সবচেয়ে হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট ছিল ওটা। হ্যাঁ হ্যাঁ মানে মিছিল তো চলে আসছে, আমি বলতেছি যে যখন হচ্ছে মানে কারফিউ চলতেছে সকালে ওই সময় ওই দিক থেকে আমি মানে মিছিলের কথা বলতেছি না, যে লোকজন বহির্বিভাগের ওইখানে জড়ো হচ্ছিল ভিতরে, মানে আমাদের তত্ত্বাবধানে বা আমাদের নেতৃত্বে সব দিকে আমরা খবর দিয়ে দিয়েছি যে আমরা এখান থেকে বের করব, সময় লাগবে যতক্ষণ পর্যন্ত 500 লোক কোর্স হবে না, 500 মানে বেশি হবে না, এতক্ষণ পর্যন্ত আমরা মূলত মিছিলটা বের করবো না, কারণ এটা সম্ভব না। ঠিক আছে, এরকম চতুর্দিকে সেনাবাহিনী ছিল, এরকম একটা অবস্থা, এবং পুলিশ আমাদের দিকে আগাচ্ছিল এবং ওইদিকে পুলিশের সাথে ছাত্রলীগ ছিল। তো সেই দিনও 5 তারিখেও ওদের যারা গুন্ডা পান্ডা ছিল এলাকার তারা, সো এই সময় 4 ঘন্টার মতো 4-5 ঘন্টা আমরা এদেরকে মানে রাখি। কেউ আসলে সবাই শুধুমাত্র দেখতে চায় যে আসলে রাস্তার কি অবস্থা, এরকম মানে রাস্তায় কি হচ্ছে, কিন্তু আমরা কাউকে আসতে দিই না, অনেক কষ্ট হয়। আমি পরে কিন্তু সেনাবাহিনী বলি, ওই দিন হচ্ছে আমি বাংলা মোটর থেকে আসতেছিলাম, তো মেইন যে রাস্তাটা আসলে কমপ্লিটলি ফাঁকাই ছিল, শাহবাগ মোড় থেকে বাংলা মোটর বা পুরো রাস্তাটা ফাঁকাই ছিল, কিন্তু যখন আমি আজিজ সুপার মার্কেটের পাশ থেকে ভিতরের দিকে ঢুকলাম তখন দেখলাম যে প্রত্যেকটা অলিগলিতে, অর্থাৎ ওইখানে প্রত্যেকটা অলিগলিতে বিচ্ছিন্নভাবে 10 জন 15 জন বা যেখানে যেখানে অর্থাৎ হিউজ পরিমাণে মানুষ ওখানে জড়ো হচ্ছিল বিভিন্ন জায়গায়, কিন্তু মেইন রাস্তার দিকে কেউ আসতেছিল না। এবং ইয়েস যখন ইয়েস রাইট রাইট মোটামুটি একটা মিছিল যখন শাহবাগে ঢুকে, প্রথম যে মিছিলটা শাহবাগে ঢুকে, এরপরে ছোট ছোট বিচ্ছিন্নভাবে আশেপাশের সবাই তখন ওইখানে আসলে জড়ো হয়। হ্যাঁ, কথা হচ্ছে আমরা তখন হচ্ছে নামাজ পড়তেছিলাম যখন হচ্ছে প্রথম মিছিল শাহবাগে আছে পল্টনের দিক থেকে, আমি যতটুকু জানতে পেরেছি যে পল্টনের দিক থেকে একটা হ্যাঁ, মিছিল হ্যাঁ। আসে। হ্যাঁ, ওই মিছিলটা আসার কারণে আমরা বুঝতে পারি যে হচ্ছে একটা মিছিল আসতেছে, তখন আমরা সাহস পাই, আমাদের নামাজরত অবস্থা ছিল, নামাজ শেষ শেষ একদম ঠিক আছে, সালাম ফিরেছে আর ওদিক থেকে মিছিলের আওয়াজ শোনা যাচ্ছিল, তখন আমরা অনেক সাহস পাই এবং আমাদের ওই সময়ে আমাদের প্ল্যান ছিল নামাজ পড়ে আমরা বের হবো। আল্লাহ কি একটা মানে পরিকল্পনা দেখেন যে আমাদের নামাজও শেষ হয়ে গেছে আর আমরা দেখি যে পুরো ওই গলিটা ভর্তি হয়ে গেছে, একদম প্রায় মিনিমাম তো মানে 1500 লোক হবে এরকম, পুরো একদম গলিটা বহির্বিভাগের যে ইয়াটা আছে ওটা পুরো ভর্তি হয়ে গেছে। এবং আমরা জুবাইর ভাইকে বললাম যে ভাই এইটার সময় ওদিক থেকে মিছিল আসতেছে, আমরা যদি মিছিলটা বের করি তাহলে দুই দিক থেকে যদি সেনাবাহিনী কোনটা হয়ে পড়ে সেনাবাহিনী তো গুলি চালাবে না। আর আমাদের সঙ্গে মিনিমাম 7 থেকে 8 বার সেনাবাহিনীর সঙ্গে আমরা সেনাবাহিনী আমাদের সঙ্গে নিজের ইচ্ছা যোগাযোগ করছে এবং লাস্ট হচ্ছে 12:30টার দিকে সেনাবাহিনী যিনি অফিসার ছিল ওখানকার দায়িত্বে তিনি আমাদেরকে মানে ডাকে, আমাদেরকে চিনি 3-4 জনকে, আমাকে তারপর রাফি ভাই তারপর জুবাইর ভাইকে চিনে, ওনাদেরকে আর কি মানে ওই গাড়ি নিয়ে এসে ডাক দেয়। পরে আমরা গিয়ে কথা বলি, উনি বললো যে দেখেন আপনারা তো হয়তো নির্ড্রাগ বিচ্ছিন্ন আছেন, আজকে 2টার সময় আমাদের সেনাপ্রধান স্যার উনি আর কি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, সো আপনারা কাম ডাউন থাকেন, আশা করা যায় ভালো কিছু হবে। ওনার এই কথার পরিপ্রেক্ষিতে 12:30 আমরা বুঝতে পারি যে যেকোনো একটা কিছু ভিতরে হচ্ছে। হ্যাঁ, যে যেহেতু একটা সেনাবাহিনী প্রধান ভাষণ দিবেন। সেনাবাহিনীর প্রধান তো আসলে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন না, তো যেহেতু তিনি দিবেন অবশ্যই এখানে একটা ইঙ্গিত ছিল। হ্যাঁ হ্যাঁ এরকম একটা ইঙ্গিত ছিল, আমরা তো এটা বলতে মানে বুঝতে পারছি। পরে এখন তারপরে ওই যে যেটা বললাম সেনাবাহিনীর সঙ্গে 7-8 বারের মতো আমাদের যোগাযোগ করতে হয়েছে, অনেকবার তারা আসার চেষ্টা করছে, আবার মানে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে, আমরা তাদেরকে রিকোয়েস্ট করে, এবং সেনাবাহিনী আসলেই মানে সেদিন আমাদেরকে অনেক হেল্প করছে, কারণ সেনাবাহিনী যদি না আপনার কাছে চাইতো। একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই আন্দোলনটা যদি ব্যর্থ হতো তাহলে আপনারা যারা দায়িত্বে ছিলেন বা এই আন্দোলনে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে তাদের সাথে আসলে কি হতে পারতো? আচ্ছা আচ্ছা আমি ওই 5 তারিখের ঘটনা শেষ করি, পরে হচ্ছে 30 সেকেন্ড শেষ করে বলতেছি।
সো সেই দিন আমরা হচ্ছে ওখান থেকে মিছিলটা বের করি, পল্টন থেকে যে মিছিলটা আসে আমরা পরবর্তীতে মিছিল বের করি, করে আমাদের ওই শাহবাগ দখল হয়ে যায় এবং আমরা খুবই উচ্ছ্বসিত হয়ে যাই এবং সব দিক থেকে আমাদের তখন মিছিল আসতে থাকে। প্রথম পল্টন থেকে মিছিল, আসলে মানতে হবে যে পল্টনের দিক থেকে যে মিছিলটা আসে সেটা কারা করতেছিল আমরা জানি না, ওরা আসে, ওদের একটা যে মানে আওয়াজ ছিল ওটাতে আমরা আরো মোটিভেটেড হই। আমরা এই প্রায় হাজারের উপরে লোক নিয়ে আমরা হচ্ছে শাহবাগে যাই এবং শাহবাগ পুরোপুরি আমাদের দখলে যায় এবং খুবই মানে সেদিন এত আনন্দ ছিল বলার বাইরে, শাহবাগে আমরা আসতে পেরেছি এমন একটা অবস্থা থেকে। আপনি যে বললেন যদি সরকার পতন না হতো তাহলে আমাদের কি হতো, দেখেন যে আমি আমার বিষয়টা ক্লিয়ার করি। আমার তো আগে থেকে হলে থাকতে একটু করে সমস্যা হচ্ছিল যে হচ্ছে আমি মিটিং মিছিলে যাই, তারপর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাচ্ছি, আমি কোনো ফেসবুকে পোস্ট দিতাম না, এই জন্যই যে আমার ফেসবুকে পোস্ট দিলে যারা ক্যান্ডিডেট ছিল ছাত্রলীগের, যারা মানে মানে একটু দালালি করতো, তারা আর কি বলে দিত, যারা সিনিয়র ছিল এখানে নেতা ছাত্রলীগের তাদেরকে বলে দিত আমার সাথে, তারা আর কি মানে ওইভাবে ট্রিট করতো। তো আমি কিচ্ছু দিতাম না ফেসবুকে, তারপরেও তারা জানতে পারছে যে আমি আন্দোলনে যাই। পরে আমি কি করি যে 17 তারিখ যেদিন হচ্ছে আমরা স্পেশালি আমিও ছিলাম ছাত্রলীগকে মানে হল থেকে তাড়ানোর সময় মানে ভাইদের সাথে, তো সেই দিন আর কি মানে মার্ক হয়ে যায় যে আমিও আছি। তো এই জন্য আর কি আমি সেই দিনেই ওই ছাত্রলীগকে যেদিন তাড়িয়ে দেয় সেদিন 17 তারিখে বিকেলেই আমি ট্রাঙ্ক, তারপর আমার যে আসবাবপত্র আছে বই খাতা, হ্যাঁ বেড, সবকিছু নিয়ে আমি চলে যাই হল থেকে, একদম সব মানে ব্যাগেজ যেটাকে বলে, মানে কিচ্ছু রেখে যায় না, হ্যাঁ সব একদম রিক্সায় করে, যখন গুলি চলতেছিল ওই যে ইয়াতে তার একটু আগেই 5-7 মিনিট আগে আমি চলে যাই। আমি যখন চলে গেছি বেন আমার মানে এটা এরকম যে আমি যে মানে এখান থেকে রুম থেকে গেটে নিয়ে যাব, মানে আমার বেড গুলো তারপর বইগুলো এই সুযোগটা পর্যন্ত পাই নাই, আমি জানলা দিয়ে এগুলো নামাইছি। হ্যাঁ ওই যে রেজিস্টার বিল্ডিং এর সাথে যে আমাদের হলের যে জানলাগুলো গাইস, আছে, আমাদের মিটিং এই আর জানলা অল্প দিয়ে নামিয়ে সময়ের গিয়েছিলাম, মধ্যে শেষ এমন হয়ে একটা যাবে। অবস্থা ছিল। আমি হ্যাঁ আপনাকে আর কয়েকটা প্রশ্ন বলতে চাচ্ছিলাম যে এই আন্দোলনের যে স্পিডটা ছিল, যে লক্ষ্যটা ছিল যে বৈষম্য বিরোধী, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে বৈষম্য দূর হয়ে যাবে, তো এই মানে এই যে বাস্তবতাটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে আসলে, বা আন্দোলনটি কতটুকু ফলপ্রসূ হয়েছে বলে আপনার মনে হচ্ছে? আচ্ছা দেখেন, আমার আমার একটা উদাহরণ দেই যে দেখেন একটা গাছ যদি আমরা রোপণ করি, সেটা গাছটা যদি 2 বছর বা 3 বছর বাড়ে, মানে 2 বছর 3 বছর হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা হাত দিয়ে একটু কষ্ট হলে উঠাতে পারবো। কিন্তু 15 বছর 20 বছর হলে কিন্তু আমরা হাত দিয়ে ধাক্কায় এত সহজে উঠাতে পারবো না। সো ফেসিজম যে একটা আমাদের দেশে প্রতিষ্ঠা হয়েছিল, এটা কিন্তু আসলে 2 বছর বা 5 বছরের জন্য না, প্রায় 15-16 বছরের। হ্যাঁ এবং অর্থনৈতিক কাঠামো বলেন, অর্থনৈতিক কাঠামোকে একদম ধ্বংস করে দিচ্ছে। তারপর হচ্ছে আমাদের যে প্রশাসনিক কাঠামো আছে প্রত্যেকটা সেক্টরেই, মানে বাংলাদেশ একটা দেশের অবস্থা কত খারাপ হলে চিন্তা করেন যে কোন পর্যায়ে গেলে একটা বায়তুল মোকাররমের ইমাম পালায়, মানে চিন্তা করেন কোন কাঠামোতে চলে গেছে একটা ধর্মীয় যিনি ইমাম দেশের, তিনি পর্যন্ত পালিয়ে যায়, তাহলে প্রশাসনিক কাঠামোর কি অবস্থা একবার চিন্তা করেন। আচ্ছা, পুরো তো এখন ব্যাপারটা এটা আমাদের প্রত্যাশা পলিটিক্যাল, জায়গায় আসি। পুরো ব্যাপারটা পলিটিক্যাল ছিল, রাজনৈতিক ভাবে সবকিছু আসলে হ্যান্ডেল হতো, সেটা ধর্মীয় ব্যাপারটাও হ্যাঁ রাজনৈতিক ভাবে সবকিছু, চলে যেত, প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ। ব্যাপার। তো আমার প্রত্যাশা হচ্ছে যে প্রত্যাশা অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে আগাচ্ছে, তবে ওই যে বললাম যে 15 বছরের আসলে যে সময় লাগবে, একটা আসলে মানে এত প্রতিষ্ঠা অল্প করে গেছে, সময় সময় হবে সময় না। একটু সময়ের অবশ্যই ব্যাপার আছে। কারণ তাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের ভঙ্গুর অবস্থা, স্পেশালি ফাইন্যান্সিয়াল অবস্থা বলেন, আমাদের ইকোনমিক অবস্থা বলেন, শুধুমাত্র কারণ বাজার থেকে আমাদের দেশে আমাদের আসাদুজ্জামান যে পীর সাহেব ছিলেন, উনি মানে 1,38,00,000 টাকা প্রায় বা এর কম বেশি হতে পারে, এই 1,38,00,000 টাকা দিয়ে মানে একদিনে তিনি চাঁদা ওনার ব্যক্তিগত ভাবে নিতেন। উনি যদি এই টাকাটা নেয় তাহলে যারা অন্য নেতারা আছে, অন্য যারা ছিল, তারা কত টাকা নেছে, এই টাকাগুলো কিন্তু আমাদের মানে সাধারণ মানুষের মানে আমাদেরকে পরিশোধ করতে হতো। আমরা বেশি দিয়ে কিনতাম, যে করলা 80 টাকা কেজি, সে করলা পরবর্তীতে 40 টাকাতে নামছে, 50 টাকাতে নামছে, প্রত্যেকটা জিনিসের দাম কমে গেছে। সো এই যে সিন্ডিকেট গুলো ভেঙে গেছে, সো আমরা আশা করতে পারি, দেখেন যে আপনি হয়তো জেনে থাকবেন যে এই গত 1 মাসে আমাদের মানে বিদেশ থেকে রেমিডেন্স অনেক বেশি এসে গেছে। আমাদের 20 বিলিয়ন যে রিজার্ভ আছে এটা পার হয়ে গেছে, আগে 20-এর কয়েকদিন নিচে ছিল। বেশি হয়েছে রিজার্ভ। হ্যাঁ এই 20-এর রিজার্ভ, 20-এর নিচে ছিল, বৈদেশিক মুদ্রাটা আমাদের কয়েকদিন রিজার্ভটা নিচে ছিল, বেশি রিজার্ভটা আসতেছে। বেড়ে গেছে। তার মানে কিন্তু আমাদের এই আভাসগুলো এটাই দেয় যে 20 বিলিয়নের নিচে ছিল, এখন 20 বিলিয়নের উপরে চলে গেছে এবং দেশের মানুষ শান্তিতে কথা বলতে পারছে, নিজের মতো করে চলাফেরা করতে পারছে। স্পেশালি আমরা যারা হলে থাকি তারা হচ্ছে, যেমন আমরা রুমে আছি, আমরা গণরুমে ছিলাম, মানে প্রত্যেকটা সেক্টরেই মানে দিন যাচ্ছে আমরা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। আমরা চাই যে আসলে এগুলো যতটুকু সম্ভব একটা সরকারের পক্ষে, সো যত দ্রুত সম্ভব আমাদের স্পেশালি অর্থনৈতিক কাঠামো, প্রশাসনিক কাঠামো, এই কাঠামো দুইটাকে যত দ্রুত সম্ভব মানে হচ্ছে একদম একদম মানে হচ্ছে ক্লিয়ার করা।